ঠিক আছে, তাহলে আমরা উইদাউট ওয়েস্টিং টাইম লেটস স্টার্ট। বাঁশবেড়িয়া মিউনিসিপ্যাল হাই স্কুল অলসো জয়েন, নিমপিট রামকৃষ্ণ বিদ্যা ভবন জয়েন করেছে, শ্রীরামপুর গার্লস রয়েছে। ওকে, ঠিক আছে, আমি আমার স্ক্রিনটা শেয়ার করছি। আগের দিনকে আমরা হচ্ছে গিয়ে ব্লাড নিয়ে আলোচনা করছিলাম, তোমাদের হয়তো কিছু জনের মনে থাকবে রক্ত। রক্ত কারণ আমরা হৃৎপিণ্ড নিয়ে আলোচনা করেছিলাম, হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ, হৃৎপিণ্ড কিভাবে সংকোচন প্রসারণ হচ্ছে সেগুলো নিয়ে। হৃৎপিণ্ড নিয়ে যখনই আলোচনা করছি, হৃৎপিণ্ড মেন প্রধান কাজটা কি করছে? হৃৎপিণ্ডর প্রধান কাজটা হচ্ছে কি রক্তটাকে সঞ্চালিত করতে সাহায্য করা। তাহলে আমাদের অবশ্যই জানতে হবে রক্তে এবং তার উপাদানগুলো সম্বন্ধে। তো আমি স্ক্রিনটা শেয়ার করছি। ওকে, আশা করছি তোমরা হচ্ছে স্ক্রিনটা দেখতে পাচ্ছ। জাস্ট আ মিনিট। ওকে, তোমরা স্ক্রিনটা দেখতে পাচ্ছিলে তো? একটু হাত তুলে বলো। হ্যাঁ, ঠিক আছে। ওকে, আগের দিনকে আমরা কোথায় রক্ত তৈরি হয়, প্রধানত রক্ত কোষগুলো, সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজকে প্রধানত আলোচনা করব একটা পদ্ধতি যেটার নাম হচ্ছে এরিথ্রোপয়েসিস। এরিথ্রোপয়েসিস কথাটা বেসিক্যালি জড়িত, তোমরা ডান দিকে যে ছবিটা দেখছো সেটাতে দেখতে পাচ্ছ কিছু লোহিত রক্তকণিকার ছবি রয়েছে। একটা ইলেকট্রন মাইক্রোস্কোপিক পিকচার, ওটা ইলেকট্রন মাইক্রোস্কোপে তোলা ছবি। সেখানে এরিথ্রোপয়েসিস, এরিথ্রোপয়েসিস কথাটা বেসিক্যালি আসছে, তোমরা একটা হরমোনের নাম হয়তো এর আগে শুনেছো, এরিথ্রোপয়েটিন। আর এরিথ্রোপয়েটিন হরমোনের কাজ কি? আমাদের লোহিত রক্তকণিকার সংশ্লেষে সহায়তা করা। লোহিত রক্তকণিকার অপর নাম হচ্ছে, ওটাকে বলা হয় এরিথ্রোসাইটস। এরিথ্রোসাইট। তো এরিথ্রোসাইট তৈরি, এরিথ্রোসাইট কাকে বলছে? লোহিত রক্তকণিকা, বা যেটাকে ইংলিশে বলা হয় রেড ব্লাড সেল, আরবিসি। রেড ব্লাড সেল বা লোহিত রক্তকণিকা, এটারই আরেকটা নাম হচ্ছে কি এরিথ্রোসাইটস। এরিথ্রোসাইট গুলো তৈরি হওয়ার পদ্ধতিটাকে বলা হয় এরিথ্রোপয়েসিস। তার মানে কি, আমরা এরিথ্রোপয়েসিসে কি আলোচনা করব? যে পদ্ধতিতে হচ্ছে লোহিত রক্তকণিকা তৈরি হয় আমাদের শরীরে, সেই পদ্ধতিটার নাম হচ্ছে এরিথ্রোপয়েসিস। এরিথ্রোপয়েসিস পদ্ধতিতে রক্ত তৈরি হতে গেলে প্রধানত আমাদের অস্থিমজ্জাতে একটি স্টেম কোষ থাকে। স্টেম কোষ, যেটা থেকে ধরে নেওয়া হয় যে প্রত্যেকটি রক্তকণিকায় তৈরি হচ্ছে রক্তকোষে। সেই স্টেম সেল, যেটাকে হিমোসাইটোব্লাস্ট বলা হয়, হিমোসাইটোব্লাস্ট, হিমাটোপয়েটিক স্টেম সেল, সেই কোষ থেকে বিভিন্ন কোষ বিভাজনের মাধ্যমে তৈরি হয় আলটিমেটলি আমরা কি পাই? এরিথ্রোসাইট, বা পরিণত একটা লোহিত রক্তকণিকা, রেড ব্লাড কর্পাসেল বা সেল, রেড ব্লাড সেল বা লোহিত রক্তকণিকা। এই লোহিত রক্তকণিকাটা তৈরি হতে গেলে মাঝখানে অনেকগুলো ধাপ রয়েছে। যেমন এই হিমাটোপয়েটিক স্টেম সেল বা হিমোসাইটোব্লাস্ট বা হিমাটোপয়েটিক স্টেম সেলটা প্রথমে তৈরি করে প্রো এরিথ্রোব্লাস্ট। সবকটাই নাম দেখো এরিথ্রোব্লাস্টের সাথে যুক্ত। সরি, জাস্ট আ মিনিট, একটু ইন্টারনেটে অসুবিধার কারণে নেটওয়ার্কটা মাঝে মাঝে হয়তো ডিসকানেক্ট করছে বা কিছু একটা সমস্যা হচ্ছে। হ্যাঁ, রয়েছে প্রো এরিথ্রোব্লাস্ট। প্রো এরিথ্রোব্লাস্ট মানে প্রো, একজন প্রো অ্যাথলিট বা প্রো বলতে খুবই অ্যামেচার কোন একজনকে বোঝানো হয়। তারপরের স্টেজটা হচ্ছে এরিথ্রো, আর্লি এরিথ্রোব্লাস্ট। তার পরবর্তী স্টেজ লেট এরিথ্রোব্লাস্ট। সেখান থেকে তৈরি হচ্ছে নর্মোব্লাস্ট নামক কোষ। একটা জিনিস যদি তোমরা লক্ষ্য করো, দেখতে পাবে হিমাটোপয়েটিক স্টেম সেল থেকে যত পরিণতির দিকে যাচ্ছে
কোষের আকারটা কিন্তু ছোট হতে থাকছে, কোষটা কি হচ্ছে, ছোট হচ্ছে আকারে। এবং তার ভেতরে যে নিউক্লিয়াসের আকারটা ছিল, যেটা ডিপ ভায়োলেট কালারের একটা নিউক্লিয়াস দেখতে পাচ্ছ কোষের মধ্যে, সেই নিউক্লিয়াসটাও দেখো ছোট হতে থাকছে। এবং একটা সময় যেটাকে বলা হয় যে একটা কোষ তৈরি হলো, যে কোষটার মধ্যে দেখো কোনো নিউক্লিয়াস নেই, কারণ নিউক্লিয়াসটা কোষ থেকে বাইরে বেরিয়ে গেছে, যেখানে দেখতে পাচ্ছ। এই দশাটাকে বলা হয় রেটিকিউলোসাইট। এই কোষগুলোকে রেটিকিউলোসাইট কাকে, যে অপরিণত লোহিত রক্তকণিকা যার মধ্যে নিউক্লিয়াস থাকে না, সেইটা হচ্ছে রেটিকিউলোসাইট। তার রেটিকিউলোসাইটেরও আবার কিছু গঠনগত আকৃতিগত পরিবর্তন হয়, পরিবর্তন হয়ে তৈরি করে ম্যাচিওর লোহিত রক্তকণিকা। তাহলে একটা হাড়, একটা বোন ম্যারোর, এটা যদি একটা খুব ভালো ছবি হয়তো নয়, এর ভেতরে, এর বোন ম্যারোর ভেতরে লোহিত রক্তকণিকা তৈরি হলো, হয়ে তারপরে ওটা কোথায় চলে এলো, ওটা চলে এলো ব্লাডের মধ্যে। কি কোথায় চলে এলো, রক্তে চলে এলো, ব্লাড, সেটা চলে এলো রক্তে। ঠিক আছে, কোথা থেকে, আমাদের হাড়ের মধ্যে থেকে। তাহলে এই পদ্ধতিটা হতে কত দিন সময় লাগে? তোমাদের যেহেতু মাইক্রোফোন কাজ করছে না, আমি আর জিজ্ঞেস করছি না। এই পদ্ধতিটা হতে, জাস্ট প্রো এরিথ্রোব্লাস্ট থেকে রেটিকিউলোসাইট তৈরি হতে প্রায় 7 দিন মতো সময় লেগে যায়। একটা কোষ থেকে আরেকটা কোষ তৈরি হয়, সেই কোষটা আবার বিভাজিত হয়, পরিণত হয়, বিভাজিত হয়। তোমরা সেল সাইকেল এবং সেল ডিভিশন পরবর্তী ক্লাস 10-এতে পড়বে, ওটা হয়তো ডিটেলে রয়েছে, তখন তোমরা আরো কোষ বিভাজন পদ্ধতিটা সম্বন্ধে আরো ডিটেলে জানবে। কিন্তু কোষ অঙ্গাণু বা কোষের বৃদ্ধি হবে এবং সে পরিণত হলে কোষটা বিভাজিত হবে, মানে একটা কোষ থেকে দুটো কোষ তৈরি হবে। তো এইটা হতে 7 দিন সময় লাগে। আর রেটিকিউলোসাইট থেকে এরিথ্রোসাইট, মানে একটা অপরিণত লোহিত রক্তকণিকা থেকে একটা পরিণত লোহিত রক্তকণিকা হতে আরো 2 দিন মতো সময় লাগে। তাহলে আলটিমেটলি আমার এই পুরো এরিথ্রোপয়েসিস, লোহিত রক্তকণিকা তৈরি হওয়ার যে পদ্ধতিটা, যেটা অস্থিমজ্জার মধ্যে হচ্ছে, হয়ে সেইটা রক্তকোষে, রক্তকোষটা লোহিত রক্তকণিকাটা রক্তে প্রবেশ করছে, এই পুরো সময়টা এটা হতে প্রায় 8 থেকে 9 দিনের ওপরে সময় লেগে যায়। কখনো কখনো শারীরিক চাহিদা যখন প্রচন্ড বেশি থাকে, ধরা যাক কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, প্রচুর রক্তক্ষরণ হয়ে গেছে, বা কেউ পাহাড়ে গেছে, এই ধরনের পরিস্থিতিতে কি হয়, আমাদের শরীর প্রচুর পরিমাণে এরিথ্রোপয়েটিন নামক একটি হরমোন তৈরি করে, যে হরমোনটা এই লোহিত রক্তকণিকাটা উৎপাদনটাকে ত্বরান্বিত করতে পারে, মানে বাড়িয়ে দেয়। তখন কিছুটা কম সময়তেও লোহিত রক্তকণিকা কিন্তু আমরা প্রচুর সংখ্যক লোহিত রক্তকণিকা আমাদের শরীরের মধ্যে পেতে থাকি। ঠিক আছে, তাহলে এই যে লোহিত রক্তকণিকা তৈরি হবে, এরিথ্রোপয়েসিস মেকানিজম, এইটার জন্য শরীরে কি কি দরকার, প্রয়োজনীয় উপাদানগুলি কি কি, সেটার জন্য প্রধানত দরকার এরিথ্রোপয়েটিন। এটা কি, এরিথ্রোপয়েটিন হচ্ছে কি বেসিক্যালি একটা হরমোন। বেসিক্যালি এরিথ্রোপয়েটিনটা কি, একটা হরমোন। কোথা থেকে তৈরি হচ্ছে, আমাদের যে কিডনি রয়েছে, আমাদের যে কিডনি রয়েছে, কিডনি থেকে বেসিক্যালি হচ্ছে কি, আমাদের কিডনির অন্যতম একটা কিডনি বলতে বৃক্ক, বৃক্ক থেকে আমাদের এরিথ্রোপয়েটিন হরমোনটা তৈরি হয়। সেই বৃক্ক থেকে সেটা রক্তে প্রবেশ করে, রক্ত থেকে সেটা আমাদের অস্থিতে যায় বা হাড়েতে, সেখানে অস্থিমজ্জাতে যায়, গিয়ে সেটা কি করে, এই হিমোসাইটোব্লাস্ট, প্রোএরিথ্রোব্লাস্ট, আর্লি এরিথ্রোব্লাস্ট, লেট এরিথ্রোব্লাস্ট, এই কোষগুলোকে উদ্দীপিত করে বিভাজিত হওয়ার জন্য। তো এরিথ্রোপয়েটিন হচ্ছে কি একটা অন্যতম গুরুত্বপূর্ণ হরমোন, যেটা এরিথ্রোপয়েসিসের জন্য দরকার। তারপরে কি দরকার আছে, ভিটামিন বি 12, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিটামিন হচ্ছে গিয়ে ভিটামিন বি 12, যেটা আমাদের এই লোহিত রক্তকণিকার সংশ্লেষে তৈরি হওয়ার জন্য দরকার। ফলিক অ্যাসিড, আর তার সাথে দরকার আয়রন। সাধারণত দেখবে ফিমেলদের, মহিলাদের মূলত তারা প্রচন্ড অ্যানিমিক হয়। অ্যানিমিক, সাধারণত অ্যানিমিয়া মানে রক্তাল্পতা রোগের প্রবণতা মহিলাদের ক্ষেত্রে অনেক বেশি থাকে। তার অবভিয়াস কারণ হচ্ছে কি মেনস্ট্রুয়াল সাইকেল বা মেনস্ট্রুয়েশন ঋতুচক্রের জন্য, যেহেতু কিছুটা পরিমাণে রক্ত
কিছুটা নয় যথেষ্ট পরিমাণে রক্ত শরীর থেকে বেরিয়ে যায়। সেইটা বেরোনোর ফলে কি হয়, শরীরের মধ্যে তার সাথে আয়রন ডেফিসিয়েন্সি সৃষ্টি হয়, বা ভিটামিন বি 12 বা ফলিক অ্যাসিডের ডেফিসিয়েন্সি, মানে পরিমাণটা কম থাকে, কমে যায়। তো এইগুলো যদি পর্যাপ্ত পরিমাণে শরীরে উপস্থিত না থাকে, তাহলে এই পদ্ধতিটা, এরিথ্রোসাইট তৈরি হওয়ার পদ্ধতিটা ব্যাঘাত ঘটে। এইগুলো যদি উপস্থিত না থাকে, এই পদ্ধতিটা ঠিকমতো হতে পারে না। সেই কারণে মহিলাদের, পার্টিকুলারলি ফিমেলদের, অনেক ছেলেদের ক্ষেত্রে হচ্ছে কি রক্তাল্পতা থাকে, পার্টিকুলারলি যারা ম্যারাথন দৌড়ে, বা যারা দীর্ঘ সময়ের জন্য ট্রেনিং করে, এক্সারসাইজ করে, সেরকম অনেকের খেলোয়াড়ের শরীরেও দেখা যায় রক্তাল্পতা রয়েছে। তারা শারীরিকভাবে যে ভিটামিন বি 12 বা আয়রন কম খাচ্ছে বলে নয়, তাদের একটা অদ্ভুত, মানে যেহেতু ট্রেনিংটাই এমন হচ্ছে, যে কারণে তাদের শরীরেও ক্রমাগত লোহিত রক্তকণিকা ধ্বংস হতে থাকে। সেটার কারণে তারা অনেক সময় হচ্ছে গিয়ে রক্তাল্পতা রোগে আক্রান্ত হয়। তো রক্তাল্পতা রোগের অজস্র কারণ আছে, তার মধ্যে অন্যতম প্রধান হচ্ছে গিয়ে কারণ, রক্তাল্পতাটা কেন, রক্তাল্পতা বা লোহিত রক্তকণিকা সংখ্যা। আচ্ছা, এবারে আরেকটা কথা, লোহিত রক্তকণিকার সংখ্যা যদি কম থাকে, লোহিত রক্তকণিকা যদি কম থাকে শরীরে, তার সাথে কিন্তু আরেকটা মনে রাখতে হবে, হিমোগ্লোবিনও কিন্তু কমে যেতে পারে। দ্যাট ইজ হিমোগ্লোবিন, যার প্রধান কাজ হচ্ছে গিয়ে অক্সিজেনকে সরবরাহ করা, অক্সিজেনকে ক্যারি করে নিয়ে যাওয়া। কার কাজ? হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন কোথায় থাকে? লোহিত রক্তকণিকার ভেতরে থাকে। তো যদি লোহিত রক্তকণিকাই কম পরিমাণে তৈরি হয়, বা তার তৈরি হওয়াটা ব্যাঘাত ঘটে, যেহেতু আমার এই উপাদানগুলো যথেষ্ট পরিমাণে নেই বলে, তাহলে কিন্তু বিভিন্ন ধরনের রোগাক্রান্ত হওয়ার, হিমোগ্লোবিন এবং লোহিত রক্তকণিকার সংখ্যা কমে যাবে শরীরে। কি কি কমবে? হিমোগ্লোবিন কমে যেতে পারে শরীরে, আর একটা লোহিত রক্তকণিকার সংখ্যা কমে যাবে, আরবিসির সংখ্যা। তাহলে এইগুলো হচ্ছে প্রধানত দরকার। এছাড়াও আরো অজস্র জিনিস দরকার রয়েছে, এখানে বলছি না, যেমন ম্যাগনেসিয়ামের দরকার পড়ে, ক্যালসিয়ামের দরকার পড়ে, এই ধরনের বিভিন্ন মিনারেলসের দরকার পড়ে। এইগুলো হচ্ছে গিয়ে, তার সাথে প্রচুর গ্রোথ ফ্যাক্টর নামক একটা উপাদানের দরকার পড়ে। তো সেগুলো রয়েছে, কিন্তু এগুলো হচ্ছে প্রধানত হচ্ছে গিয়ে দরকার পড়ে। ঠিক আছে? তাহলে লোহিত রক্তকণিকার কাজ কি কি তোমরা এতক্ষণ হয়তো বুঝেই গেছো। লোহিত রক্তকণিকার কাজ হচ্ছে গিয়ে, অন্যতম একটা প্রধান কাজ হচ্ছে কি রেসপিরেশন বা শ্বসনে সাহায্য করে। শ্বসনে কিভাবে সাহায্য করে? কারণ লোহিত রক্তকণিকা আমাদের অক্সিজেনকে সরবরাহ করতে বা বহন করে নিয়ে যেতে কাজে লাগে, কারণ লোহিত রক্তকণিকার মধ্যে হিমোগ্লোবিন উপস্থিত রয়েছে। লোহিত রক্তকণিকার অন্যতম আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে গিয়ে অম্ল এবং ক্ষার, অ্যাসিড এবং বেস, অম্ল এবং ক্ষারের সমতা বজায় রাখা শরীরের মধ্যে, রক্তের মধ্যে। শরীরের মধ্যে বিভিন্ন প্রকার আয়নের উপস্থিতি, যেমন হচ্ছে কি ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, এই ধরনের প্রচুর অজস্র আয়ন, সেইগুলোর হচ্ছে গিয়ে সমতা বজায় রাখতে আমাদের রক্ত তথা লোহিত রক্তকণিকা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর ভিসকোসিটি অফ দ্য ব্লাড হচ্ছে রক্ত। তো অনেক সময় শুনে থাকবে ওর রক্তটা খুব পাতলা হয়ে গেছে, বা ওর রক্তটা খুবই গাঢ় রক্ত। কেটে যাওয়ার পরে বলছি না, হয়তো একটু রক্ত নেওয়া হয়েছে বা কোথাও কেটে গেছে, তা সেখান থেকে যেটুকুনি রক্ত বেরোলো, সেটা দেখে দেখা গেল যে কিছু জনের রক্ত খুব চলিত করে, তোমরা হয়তো শুনে থাকবে যে ওর রক্তটা খুবই পাতলা বা কারোর রক্ত খুবই গাঢ়। এই কথাটার মানেটা কি? এটা হচ্ছে কি বেসিক্যালি ভিসকোসিটির সাথে জড়িত। সেখানে কি, যদি আমার শরীরে রক্ত কণিকার সংখ্যা, মূলত লোহিত রক্ত কণিকার সংখ্যা পর্যাপ্ত পরিমাণে না থাকে, তাহলে বা রক্তে যদি তরলের মাত্রা বেশি থাকে, দুটো ক্ষেত্রেই রক্তটাকে পাতলা মনে হয় প্রধানত। আর যদি রক্তে কোনো কারণে তরলের মাত্রা কম থাকে, যেমন প্লাজমা বা সিরাম, যেটাই বলা হোক না কেন, সেটার মাত্রা যদি, রক্ত রসের পরিমাণ যদি কম থাকে এবং রক্ত কণিকার সংখ্যা বেশি থাকে, তাহলে কি হয়, রক্তের গাঢ়ত্ব বা ভিসকোসিটি, সেটা কিন্তু অনেকটা বেড়ে যায়, অনেকটা থকথকে টাইপের রক্ত হয়ে যায়। তো এই ভিসকোসিটি অফ দ্য ব্লাড কতটা হবে, সেইটা নির্ধারণ করাও কিন্তু
করছে কি, এরিথ্রোপয়েসিস পদ্ধতিটার উপরে নির্ভরশীল যে কতটা হবে। যদি পর্যাপ্ত পরিমাণে খুব ভালো এরিথ্রোপয়েসিস হয়ে থাকে, মানে লোহিত রক্তকণিকা প্রচুর পরিমাণে তৈরি হচ্ছে, ভিসকোসিটি বেড়ে যেতে পারে। ধরে নিচ্ছি তরলের মাত্রাটা একই রয়েছে, আর যদি সেই তরলের মাত্রাতে যদি লোহিত রক্তকণিকা পর্যাপ্ত পরিমাণে তৈরি হচ্ছে না, তাহলে কিন্তু ভিসকোসিটি হচ্ছে কি কমে যাবে। ওকে, তো এই ছিল হচ্ছে কি লোহিত রক্তকণিকার তৈরি হওয়াটা খুব সহজভাবে। কারোর কোনো প্রশ্ন আছে? যদি কারোর মাইক্রোফোন কাজ করে, ইউ ক্যান আস্ক এরিথ্রোপয়েসিসটা নিয়ে। তার মানে ধরো পাহাড়ে গেলে, একটা উদাহরণ হিসাবে বলছি, পাহাড়ে কেউ গেল, পাহাড়ে গেলে কি আমাদের যত উপরে যাই আমাদের অক্সিজেনের পার্শিয়াল প্রেশার কমতে থাকে, পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন বলা হয়। তার ফলে কি হয়, আমরা নিঃশ্বাসের বা প্রশ্বাসের সময়তে আমরা কম পরিমাণে অক্সিজেন শরীর পায়। সেই কারণে পাহাড়ে গেলে অনেক সময় হচ্ছে গিয়ে শরীরে ক্লান্তি অনুভূত হয়, মাথা ঝিমঝিম করে। এগুলো কেন করে? কারণ শরীর হচ্ছে যথেষ্ট পরিমাণে অক্সিজেন পাচ্ছে না কাজ করার জন্য। সেই অক্সিজেন পাওয়াটাকে, ডেলিভারিটাকে বাড়ানোর জন্য সঙ্গে সঙ্গে খবর চলে যায় কোথায়? কিডনিতে। কিডনি কি করে? লোহিত রক্তকণ এরিথ্রোপয়েটিনের মাত্রা ক্ষরণকে বাড়িয়ে দেয়। আর একটা খবর চলে যায় সঙ্গে সঙ্গে হচ্ছে গিয়ে অস্থিমজ্জায়, হিমাটোপয়েটিক স্টেম সেলকে, যে তোমাকে আরো বেশি তাড়াতাড়ি বিভাজিত হতে হবে যাতে আমি প্রচুর পরিমাণে লোহিত রক্তকণিকা তৈরি করতে পারি। তো এই দুটো পদ্ধতি, এই প্রধানত একটা হচ্ছে গিয়ে অস্থিমজ্জায় আর একটা হচ্ছে গিয়ে কিডনি থেকে যে এরিথ্রোপয়েটিন তৈরি হচ্ছে, এই এরিথ্রোপয়েটিনটা তাহলে পাহাড়ে গেলে কতদিন সময় লাগবে? প্রায় পাহাড়ে গেলে অ্যাক্লিমাটাইজ বলা হয় এটাকে। সেই পাহাড়ের যে ক্লান্তি অনুভব হচ্ছিল, বা পাহাড়ে উঠেই একটু হাঁটাহাঁটি বা দৌড়দৌড়ি করতে গেলে যে হাঁপিয়ে যাচ্ছে কেউ, সে হয়তো বাড়িতে সেই পরিমাণ দৌড়লে লাফালাফি করলে হচ্ছে কি ক্লান্ত হয় না। পার্টিকুলারলি শিশুরা বা বড়রাও পাহাড়ে যখন যায়, তারা হচ্ছে গিয়ে অক্সিজেনের জন্য ব্রেথলেসনেস বলা হয়, নিঃশ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হচ্ছে বা ক্লান্তি অনুভব হচ্ছে, মাথা ঝিমঝিম করছে, এগুলো অনুভূত হয়। এইটা তাহলে মোটামুটি প্রায় 5-6 দিন লেগে যায় যে ওই অনুভূতিটা চলে যেতে। তার কারণ ততদিনে শরীর চেষ্টা করছে ম্যাক্সিমাম, মানে সর্বত্রভাবে যতটা করা যায়, যে লোহিত রক্তকণিকার সংখ্যাটাকে শরীরে বাড়ানো এবং তার ফলে হিমোগ্লোবিনের মাত্রাটাকেও বাড়ানো। এই দুটো যদি হয়ে যায়, তাহলে কি হবে? শরীর অল্প অক্সিজেন পেলেও কিন্তু সেখানে অনেক দ্রুত সেই ডেলিভারিটা কাজ করতে পারবে। কারণ আগে একখানা লরি ছিল, এখন হয়তো 10খানা লরি সেই জিনিসটাকে ট্রান্সপোর্ট করে নিয়ে যাচ্ছে, বহন করে নিয়ে যাচ্ছে সেই মালটা। তাহলে কি হবে? সেই পণ্যটা তাহলে অনেক তাড়াতাড়ি সেই জিনিসটা কিন্তু পৌঁছে যাবে। ঠিক এই ঘটনাটাই হচ্ছে গিয়ে লোহিত রক্তকণিকা করে থাকে। কারোর কোনো কোশ্চেন বা জিজ্ঞাসা থাকলে তোমরা মেসেজেও ড্রপ করতে পারো, লিখে রাখতে পারো স্কুলগুলো থেকে যদি টাইপ করে দাও, অথবা কারোর মাইক্রোফোনের থ্রু দিয়েও তোমরা জিজ্ঞেস করতে পারো। ওকে, তাহলে লোহিত রক্তকণিকার পরবর্তী যে কোষটা রয়েছে, যেটা নিয়ে আমরা আজকে একটু শুরু করছি, সেই কোষটার নাম হচ্ছে গিয়ে রক্তের শ্বেত রক্তকণিকা, বা যেটাকে বলা হয় হোয়াইট ব্লাড সেলস বা হোয়াইট ব্লাড কর্পাসেল। প্রধানত আমাদের শ্বেত রক্তকণিকা জন্মের সময় দেখো অনেক বেশি পরিমাণে থাকে, প্রায় 10,000 থেকে 25,000 শ্বেত রক্তকণিকা থাকে প্রতি কিউবিক মিলিমিটার অফ ব্লাডে। প্রতি কিউবিক মিলিমিটার, মিলিমিটার কিউব অফ ব্লাডে লোহিত রক্তকণিকা যখন কেউ একজন সদ্যজাত জন্মাচ্ছে, তার শরীরে লোহিত রক্তকণিকা, কারণ তাকে বাইরের ভাইরাস ব্যাকটেরিয়া সে সবে মায়ের পেট থেকে বেরিয়েছে, তো তাকে অনেক বেশি ফাইট করতে হয়, বা তার শরীরে অটোমেটিক্যালি লোহিত রক্তকণিকার সংখ্যা হচ্ছে গিয়ে বেশিতে থাকে। যত বড় হতে থাকি আমরা, দেখো টিল অ্যাডাল্ট, এই স্টেজটা অবধি টিল অ্যাডাল্ট, ইনফ্যান্ট মানে শিশু, সদ্যজাত, তারপরে 4 থেকে 7 বছর বয়সী, 8 থেকে 18 বছর বয়সী, এবং অ্যাডাল্ট মানে 18 বছরের ঊর্ধ্বে। দেখো লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকার সংখ্যাটা কিন্তু ক্রমশ কমেছে আমাদের শরীরে স্বাভাবিকের মাত্রা। এবং আমাদের শরীরে স্বাভাবিক হচ্ছে গিয়ে শ্বেত রক্তকণিকার পরিমাণ কত? তোমাদের শরীরে স্বাভাবিক শ্বেত রক্তকণিকার পরিমাণ 4,500 থেকে প্রায় 13,500 অবধি ঠিক আছে।
পরিণত মানুষদের ক্ষেত্রে মানে অ্যাডাল্টদের ক্ষেত্রে 18 বছর হয়ে যাওয়ার পরে অ্যাডাল্টদের ক্ষেত্রে 4,000 থেকে 10,000 হচ্ছে কি স্বাভাবিক মাত্রা শ্বেত রক্ত কণিকার। আবার প্রেগনেন্সির সময় তখন হচ্ছে গিয়ে শ্বেত রক্ত কণিকা শরীরে বেড়ে যায় এবং তখন শ্বেত রক্ত কণিকার পরিমাণ হয়ে যায় প্রায় 12,000 থেকে 15,000-এর মতো শ্বেত রক্ত কণিকা প্রতি মিলিমিটার কিউব ব্লাডের রক্তে থাকে। 1 মিলিমিটার, তোমরা হয়তো অঙ্কে করছো স্কোয়ার মানে বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র, সেগুলোর ক্ষেত্রফল বার করছো বা একটা ঘনকের আয়তন বার করছো। তো ঘনকের ইউনিটটাই কিন্তু মানে স্কোয়ার যদি আমরা দেখি, মানে সেটা যদি ঘনক হয়ে থাকে, খুব সম্ভবত ঘনকই বলা হয় সেটার, কি আয়তঘন না, একদম পুরো বর্গক্ষেত্রের মতো যে ঘনক, তাহলে সেটার ইউনিট কি হয়ে থাকে মিলিমিটারে। যদি দেখা হয় 1 মিলিমিটার, তার দৈর্ঘ্য 1 মিলিমিটার, তার প্রস্থ 1 মিলিমিটার, তার উচ্চতাও 1 মিলিমিটার, তাহলে কি দাঁড়াচ্ছে সেই দেখো। এবারে মিলিমিটার কতটা হয় তোমাদের স্কেলে একবার জাস্ট মনে করো, 1 সেন্টিমিটার, সেই সেন্টিমিটারের হচ্ছে গিয়ে 10 ভাগের 1 ভাগ হচ্ছে মিলিমিটার। ওই ছোট্ট মিলিমিটার কিউব অংশে 12 থেকে 15,000 শ্বেত রক্তকণিকা থাকে। ভাবতে পারছো কত কোষ থাকে ওইটুকুনি রক্তের মধ্যে? এটা শুধু শ্বেত রক্তকণিকা, লোহিত রক্তকণিকা তো আরো বেশি। এটা হচ্ছে কি আমাদের লোহিত রক্তকণিকা এবং শ্বেত রক্তকণিকার সংখ্যা। তাহলে এবারে শ্বেত রক্তকণিকা, আমাদের লোহিত রক্তকণিকা যেমন একটাই প্রকারের হয় পরিণত লোহিত রক্তকণিকা, আর রেটিকুলোসাইটটাকে বলা হয় অপরিণত লোহিত রক্তকণিকা, যেটা আমাদের রক্তে বেশি দিন থাকে না, ওটা ধ্বংস হয়ে যায়। তাই পরিণত লোহিত রক্তকণিকা আমাদের শরীরে 120 দিন বাঁচে, 120 days লোহিত রক্তকণিকা। লোহিত রক্তকণিকা পরিণত একটাই প্রকারের, যদি না কোনো রোগ হয়ে থাকে, কোনো ডিজিজ হয়ে থাকলে সেখানে বিভিন্ন আকৃতির লোহিত রক্তকণিকা দেখতে পাওয়া যায়। বিভিন্ন অ্যানিমিয়ার ক্ষেত্রে লোহিত রক্তকণিকার আকৃতি পাল্টে যায়। কিন্তু শ্বেত রক্তকণিকার ক্ষেত্রে, হোয়াইট ব্লাড সেলের ক্ষেত্রে 5 রকমের শ্বেত রক্তকণিকা আমাদের শরীরে থাকে। সেগুলো কি কি? সেগুলো হচ্ছে নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল, লিম্ফোসাইট এবং মোনোসাইট। তার মধ্যে 100টা যদি শ্বেত রক্তকণিকা আমাদের রক্তে গোনা হয়, সেই 100টার মধ্যে ম্যাক্সিমাম প্রধানত থাকে নিউট্রোফিল। প্রায় 54 থেকে 62% মতো নিউট্রোফিল থাকে। এই সংখ্যাটাকে কিছুটা বই অনুযায়ী বা কোথা থেকে নেওয়া হয়েছে তা সেই অনুযায়ী একটু ভ্যারি করে, কিন্তু প্রধানত বার্তাটা হচ্ছে নিউট্রোফিল সব থেকে বেশি পরিমাণে থাকে, প্রায় 54 to 62%। তারপরের যে কোষটা থাকে সব থেকে বেশি শ্বেত রক্তকণিকা, সেটা হচ্ছে লিম্ফোসাইট। লিম্ফোসাইট প্রায় 25 to 33% হচ্ছে কি লিম্ফোসাইট থাকে। তারপরে মোনোসাইট, ইওসিনোফিল এবং সব থেকে কম থাকে হচ্ছে গিয়ে বেসোফিল। মানে 100টা শ্বেত রক্তকণিকা তুমি যদি মাইক্রোস্কোপের সাহায্যে দেখো, গোনো, তার মধ্যে হয়তো তুমি একখানা বেসোফিল পেতে পারো বা নাও পেতে পারো। বেসোফিল খুবই কম পরিমাণে আমাদের শরীরে থাকে। কখন কখন এই শ্বেত রক্তকণিকাগুলো বেড়ে যায়? ধরো কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়েছে, ব্যাকটেরিয়া দ্বারা আমরা কোনোভাবে আক্রান্ত হয়েছি, তাহলে কি বাড়বে? নিউট্রোফিলের সংখ্যা বেড়ে যাবে। কারোর যদি অ্যালার্জি, অনেকের দেখবে ধুলোতে অ্যালার্জি রয়েছে, ডাস্ট অ্যালার্জি, হাঁচি শুরু হয়ে যায় সঙ্গে সঙ্গে, বা রাস্তায় গাড়ি ঘোড়ার ধোঁয়া লাগলেই হাঁচি শুরু হয়ে যায়, বা একটু ওয়েদার চেঞ্জ হলেই হাঁচি কাশি শুরু হয়ে যাচ্ছে, বা অনেকে যাদের হচ্ছে কি অ্যালার্জি রয়েছে, যেমন বেগুন খেলে, চিংড়ি মাছ খেলে, ডিম খেলে যাদের হচ্ছে কি অ্যালার্জিক হয়, তো তারা যদি কেউ এই ধরনের খাবারগুলো খায়, যে অ্যালার্জিক রিয়াকশনটা হয়, তখন শরীরে কিসের মাত্রা বেড়ে যায়? তখন শরীরে ইওসিনোফিলের সংখ্যা বা ইওসিনোফিল প্রচুর পরিমাণে চেষ্টা করে সেটাকে কম করার, কিন্তু ইওসিনোফিলের সংখ্যা বেড়ে যাবে কখন? একটা তিনটে হয়তো স্বাভাবিক মাত্রা 3% মতো, সেখানে ইওসিনোফিল হয়তো 8%, 9%, 10%-এর উপরে বেড়ে গেছে। তো সেটা কখন হতে পারে? অ্যালার্জিক রিয়াকশন হলে, কোনো অটো ইমিউন ডিজিজ হলে, বিভিন্ন আমাদের শরীরে অটো ইমিউন ডিজিজ আছে, সেইগুলো হলে। বেসোফিলের সংখ্যা কখন বাড়ে? যদি চিকেন পক্স হলে, হাইপোথাইরয়েডিজম যদি কারোর থেকে থাকে, তোমরা ছাত্রছাত্রীদের মধ্যেও এখন অনেকেই বা কারোর বাড়িতে যদি কোনো হাইপোথাইরয়েডিজমের কেউ থেকে থাকে, তাহলে খেয়াল করবে
যদি কখনো ব্লাড টেস্ট হয় বেসোফিলের সংখ্যা হয়তো বাড়তে পারে। এছাড়া কি হুপিং কাফ আর কোনো ভাইরাল ইনফেকশন, ওটা হচ্ছিল ব্যাকটেরিয়াল ইনফেকশন, আর যদি ভাইরাল ইনফেকশন কিছু হয়ে থাকে তাহলে লিম্ফোসাইটের মাত্রা আমাদের শরীরে বেড়ে যায়। ম্যালেরিয়া, টিউবারকুলোসিস বা ফাঙ্গাসের দ্বারা যদি কোনোভাবে আমরা ইনফেক্টেড হই তাহলে আমাদের মোনোসাইটের সংখ্যা আমাদের শরীরে বেড়ে যায়। তো এইগুলো হচ্ছে গিয়ে শ্বেত রক্তকণিকার বিভিন্ন প্রকার শ্বেত রক্তকণিকা। শ্বেত রক্তকণিকা প্রধানত দু প্রকারের হয়, তার মধ্যে হচ্ছে গিয়ে গ্র্যানিউলোসাইট বলা হয় এবং অ্যাগ্রানিউলোসাইট বলা হয়। অ্যাগ্রানিউলোসাইট কোনগুলো? মোনোসাইট এবং লিম্ফোসাইট, কারণ এদের সাইটোপ্লাজমের মধ্যে দানা থাকে না, অদানাদার। সেখানে তোমরা যদি দেখো নিউট্রোফিল, ইওসিনোফিল এবং বেসোফিলের সাইটোপ্লাজমে বিভিন্ন প্রকার দানা বা গ্রন্থির মতো ছোট ছোট অংশ থাকে। তো সেইগুলোর কারণে সেগুলোর মধ্যে মূলত বিভিন্ন প্রকারের উৎসেচক থাকে, বিভিন্ন প্রকারের নিউট্রিশনাল এলিমেন্ট থাকে, তারা কি করে সেগুলো উপস্থিত থাকে। তো সেই কারণে যেহেতু মাইক্রোস্কোপের নিচে এগুলোকে দেখা যায় এরকম ভাবে, সেই কারণে নিউট্রোফিল, ইওসিনোফিল এবং বেসোফিল নামক শ্বেত রক্তকণিকাগুলোকে বলা হয় গ্র্যানিউলোসাইট বা দানাদার শ্বেত রক্তকণিকা। আর অদানাদার কোনটা? মোনোসাইট এবং লিম্ফোসাইট। তাহলে শ্বেত রক্তকণিকা প্রধানত দু প্রকারের, একটা হচ্ছে অদানাদার এবং দানাদার। দানাদারের মধ্যে তিনটে, অদানাদার হচ্ছে গিয়ে দুটো। ওকে, আজকের মতো এই পর্যন্তই। নেক্সট দিনকে আমরা হচ্ছে গিয়ে কিছু কিছু শ্বেত রক্তকণিকার কাজ নিয়ে আলোচনা করব। এই যে নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল এগুলো যে পড়লাম বা শুনলাম, এগুলো কি এক্স্যাক্টলি কিভাবে এরা কাজ করে সেগুলো নিয়ে একটু ডিটেলে আলোচনা করার চেষ্টা করব। ঠিক আছে, তো আজকের মতো এই পর্যন্তই। থ্যাংক ইউ এভরিওয়ান। কারোর কোনো কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে হয়তো জিজ্ঞেস করার উপায়টা হচ্ছে কি খুব একটা নেই আজকে। তো ঠিক আছে, থ্যাংক ইউ এভরিওয়ান, দিস ইজ অল ফর টুডে। পরবর্তী ক্লাসে আমরা হচ্ছে গিয়ে শ্বেত রক্তকণিকাগুলোর কাজগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। তোমরা পারলে একটুখানি পড়ে এসো, বা হয়তো তোমাদের অলরেডি হয়েও গেছে, সেটাকে নিয়ে আমরা একটু ডিটেলে আলোচনা করব। ঠিক আছে, তো সি ইউ এভরিওয়ান, বাই।